২৪ ঘন্টায় করোনায় রাজধানীর বাইরে প্রাণহানি ২ শতাধিক, নমুনা দেওয়ার পর ১ সপ্তাহেও মিলছে না ফল। অক্সিজেন ঠিকঠাক মতো সাপ্লাই হচ্ছে না, এই জন্য রোগী মারা যাচ্ছে, অক্সিজেন কম এবং সিট সংখ্যা কম। স্যাম্পল দেওয়ার থেকে রিপোর্ট পাওয়া, তো টোটালে গিয়ে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। মডার্নার টিকা নিতে ঢাকা সহ ১২ সিটি কর্পোরেশনে উপচে পড়া ভিড়, SMS না পেয়েও কেন্দ্রে আসায় বেসামাল কর্তৃপক্ষ। গতকাল মেসেজ আসছে, আজকে দিতে আসছে আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কোনো প্রবলেম হচ্ছে না। মাত্র বললো যে ভ্যাকসিন শেষ, আজকে হবে না, তো আমরা ২.৫ ঘন্টা দাঁড়াই থাকেন, কেমন লাগে? আজকে যেহেতু মডার্নার জন্য, সেজন্য আমাদের সারাটা একটু বেশি। ঈদের জন্য কাল মধ্যরাত থেকে স্বাস্থ্যবিধি মেনে সব চালু, ২৩ জুলাই থেকে ফের বন্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর সরকারি ভবনগুলো এখন এডিসের ডিপো, সমন্বিত পদক্ষেপ না নিয়ে চিরুনি অভিযানে কাজ হবে না, মন্তব্য বিশেষজ্ঞদের। কোরবানির ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর, একমুখী চলাচলে পরিচালনা করতে হবে হাট, মানতেই হবে স্বাস্থ্যবিধি। এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের সর্বসম্মতভাবে প্রস্তাব পাস, বিরোধিতা করেনি চীন ও রাশিয়া, ঢাকার কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মডার্না টিকা প্রয়োগের প্রথম দিনই রাজধানী সহ দেশের ১২ সিটি কর্পোরেশন কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া মানুষের ঢল। SMS না পেয়ে মানুষ টিকা নিতে ভিড় করায় কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের। এদিকে অনিশ্চয়তা কাটিয়ে টিকা কার্যক্রমে গতি আসায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার পর মিলছে টিকা। ঢাকার ২ সিটির কেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে চোখে পড়ে প্রত্যাশীদের দীর্ঘ সারি। দেশের আকাশে টিকা নিয়ে অনিশ্চয়তার যে কালো মেঘ জমেছিল তা কেটে যাওয়ায় উচ্ছ্বসিত টিকাগ্রহীতারা। ইটস ইজ ভেরি গুড সিস্টেম। আমি আমার সহস্ত্রীক দিলাম, মানে চিন্তা করি না যে এত তাড়াতাড়ি পাবো। কম সময়ের মধ্যে এটা পেয়েছি, যে নিবন্ধনটা পেয়েছি, এটার জন্য খুবই খুশি। তবে অনেককেই ফিরতে হয় হতাশ হয়ে। কর্তৃপক্ষ বলছে SMS না পেয়ে কেন্দ্রে ভিড় করায় হিমশিম খেতে হয় তাদের। ভ্যাকসিন একদম শেষ, টোকেনও শেষ, আজকে দেওয়া যাবে না, কালকে আসেন। মাত্র বললো যে ভ্যাকসিন শেষ, আজকে হবে না, তো আমরা ২.৫ ঘন্টা দাঁড়াই থাকেন, কেমন লাগে? আগের থেকে আমাদেরকে যা জানাবে ওই রকম মেসেজ দেই। অনেকে আছে ডিফল্টার, যারা আগে মেসেজ পেয়েছে আসে নাই, তারা যখন এখানে আসে তখন রাশ বেড়ে যায়। এদিকে রাজধানীর বাইরের বাকি ১০ সিটি কর্পোরেশন এলাকায়ও গণহারে মডার্না টিকা প্রয়োগের প্রথম দিন দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আজকে টিকা নিলাম, প্রথম ডোজ টিকা নিলাম, আজকে ফার্স্ট ডোজ। অনেক ভালো লাগছে, যে কারণ এখন তো দেওয়াটা এটা জরুরি হয়ে গেছে। ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো, যেভাবে দেওয়ার, যেভাবে মানুষ স্যাটিসফাইড হয়ে আমরা দিচ্ছি টিকা। এসেই প্রথম সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশে টিকাটা দিতে পারলাম, খুব ভালো লাগছে। ১ মাসের ব্যবধানে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ। কোভ্যাক্সের মাধ্যমে মার্কিন সরকারের উপহার মডার্নার ২৫ লাখ ডোজ দেওয়া হবে ১২.৫ লাখ মানুষকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, ইমা, আসলে যে মডার্নার টিকা প্রয়োগের প্রথম দিন আজকে রাজধানীর মোটামুটি সবকটি কেন্দ্রে আমরা যেটি দেখেছি মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কেন্দ্রে কেন্দ্রে মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যদিও এখন একেবারে শেষ পর্যায়ে টিকা প্রদানের, আজকে প্রথম দিনে টিকা প্রদানের মডার্নার টিকার, এবং সে কারণে কিন্তু এখন কেন্দ্রগুলোতে তুলনামূলকভাবে ভিড় কিছুটা কমে এসেছে এবং যারা স্বেচ্ছাসেবক এবং টিকাকর্মী রয়েছেন তারা আসলে যে তাদের যে কাজ গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং এখনও কিন্তু বেশ কয়েকজন তারা অপেক্ষায় রয়েছে টিকা নেওয়ার জন্য। সেটাও কিন্তু আমরা কেন্দ্রে বেশ কয়েকজন অপেক্ষমান মানুষকে দেখতে পাচ্ছি। আপনারা যদি জানাতে চাই যে এই কেন্দ্রে, অর্থাৎ যে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট যে টিবি হাসপাতাল কেন্দ্র, এখানে আজকে যে টার্গেট ছিল যে ৪০০ জনকে যে দুঃখিত যে মডার্নার টিকা দেওয়া, কিন্তু এখনো পর্যন্ত মানে ৩৯০ জনকে টিকা দেওয়া হয়েছে এবং আরও ১০ জনকে আজকে যে টিকা দেওয়ার লক্ষ্য করা হয়েছে। যদিও আপনারা জানেন যে মডার্নার যে টিকাটি রয়েছে
সেটি একটি ভাইলের মধ্যে 10টি ডোজ রয়েছে। সেক্ষেত্রে যে আজকে যেন কোনো টিকার অপচয় না হয় সে কারণে কিন্তু এখন পর্যন্ত 8 জন অপেক্ষমান রয়েছেন, আরও বাকি 2 জনের অপেক্ষায় রয়েছে যে টিকাকর্মীরা, যাতে 10 জন পূর্ণ হলে এখানে যেন সবগুলো ভাইলে যে পরিমাণ ডোজ রয়েছে সবগুলো যেন সদ্ব্যবহার করা যায়, তার জন্য কিন্তু অপেক্ষমান রয়েছে। তবে একটি বিষয় যদি ইমা আপনাকে জানাতে চাই, আজকে রাজধানী আমরা যে কয়টি কেন্দ্রে আমরা গিয়েছি সবকটি কেন্দ্রই মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকে কিন্তু মানুষের মধ্যে তারা যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যে কারণে যে টিকা যে দ্বিতীয় দফায় যে নিবন্ধন প্রক্রিয়া যে গত সপ্তাহে শুরু হয়েছে, কিন্তু আজকে তারা সবাই এই টিকা মানে নিবন্ধনের 1 সপ্তাহের মধ্যেই তারা টিকা পেয়ে যাচ্ছেন। সেই কারণে কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাসটা বেশ লক্ষণীয় ছিল, এবং তারা যেটি বলেছেন যে এত দ্রুত নিবন্ধনের এত দ্রুত সময়ের মধ্যে তারা টিকা পাবেন সেটা কিন্তু তাদের ভাবনায়ও ছিল না। তো টিকা কার্যক্রমে গতি আসার কারণে মানুষের মধ্যে তারা কিন্তু যে কর্তৃপক্ষকে ধন্যবাদও দিয়েছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই যে মডার্নার যে ভ্যাকসিন সেটি কিন্তু 1 মাসের ব্যবধানে টিকা গ্রহীতাদের দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হচ্ছে, এবং কর্তৃপক্ষ আসলে যেটি বলছে যে মানে মডার্নার যে 25 লাখ যে ভ্যাকসিন আসছে সেটি 2 ডোজ করে 12.5 লাখ মানুষকে দেওয়া হবে। তো আমরা একটু জানার চেষ্টা করব রাজধানীর মতো কিন্তু বাকি 10টি সিটি কর্পোরেশন এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমরা একটু চট্টগ্রামের বন্দরনগরী চট্টগ্রামের খবরাখবর জানার চেষ্টা করব আমাদের সহকর্মী পার্থর কাছ থেকে। পার্থ। ধন্যবাদ। চট্টগ্রামে করোনা সংক্রমণ কিন্তু মারাত্মকভাবে বাড়ছে, যার কারণ হচ্ছে আজকে সর্বোচ্চ করোনা সংক্রমিত হয়েছে 950 জন, সেক্ষেত্রে মারাও গেছে 10 জন। কিন্তু এর মধ্যে একটি সুখবর হচ্ছে চট্টগ্রামে আজকে থেকে কিন্তু করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রামের যে 9টি কেন্দ্র রয়েছে শহরের, সেই 9টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে, এবং উপজেলাগুলোতেও কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে। আপনারা জানেন গত 11ই জুলাই কিন্তু চট্টগ্রামে নতুন করে টিকা এসেছে। সিনোফার্মের 78,400 ডোজ টিকা এসে পৌঁছেছে, এবং প্রথমবারের মতো আমেরিকার তৈরি মডার্না টিকা এসে পৌঁছেছে। 1,05,000 ডোজ এই টিকা কিন্তু এসেছিল। চট্টগ্রামে কিন্তু 31শে জানুয়ারি থেকে প্রথম টিকা দেওয়া শুরু হয়েছিল। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার টিকা এসেছিল 4,36,000 ডোজ। এরপর কিন্তু 9 এপ্রিল দ্বিতীয় আবারও অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার 3,36,000 ডোজ টিকা এসেছিল, এবং এরপরে প্রথমবারের মতো চীনের সিনোফার্মের টিকা এসেছিল প্রায় 94,000-এর মতো, এবং 11ই জুলাই সিনোফার্মের টিকা এসেছে আরও 78,000। সেক্ষেত্রে সিনোফার্মের 1,84,000 টিকা চট্টগ্রামে এসে পৌঁছায়, এবং প্রথমবারের মতো মডার্নার আমেরিকার তৈরি প্রায় 1,05,000 ডোজ টিকা এসে পৌঁছেছে। তো চট্টগ্রাম শহরের যে জায়গাগুলো, বিশেষ করে সিটি কর্পোরেশন যে এলাকা, এইসব এলাকায় কিন্তু মডার্নার টিকা দেওয়া হচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি বিশেষ করে সাধারণ মানুষের টিকা দেওয়ার এক ধরনের উৎসুকের আমেজ বিরাজ করছে, তাদের চোখে মুখে অনেকটা প্রাণবন্ত হাসি ছিল টিকা দেওয়ার পরে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আগে শুধু শহরের মানুষের মধ্যে টিকা দেওয়ার এক ধরনের প্রবণতা ছিল, কিন্তু এখন বিভিন্ন জেলা উপজেলা গ্রাম থেকেও মানুষজন কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে আসছেন এবং তারা টিকা প্রদান করছেন। সেক্ষেত্রে সকাল থেকে আমরা দেখেছি প্রচণ্ড উপচে পড়া ভিড় ছিল। নগরীর যেসব কেন্দ্র ছিল সবগুলো কেন্দ্রতেই কিন্তু টিকা দেওয়ার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সবাই দ্রুততার সাথে টিকা দিতে পারছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জেনারেল হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। গণটিকাদান কর্মসূচি সম্পর্কে চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, এবং তার আগে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। কয়েকদিন ধরে প্রতিদিনই 10,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন। দৈনিক মৃত্যুর তালিকাও 200-র উপরে। এরপরও সচেতন না হয়ে শেষ সময়ে রোগীরা ছুটছেন চিকিৎসা নিতে, আর প্রত্যন্ত অঞ্চলে গুরুতরদের জন্য মিলছে না তাৎক্ষণিক অক্সিজেন সেবাও। রাজধানী বাদে 24 ঘন্টায় দেশে করোনা ও উপসর্গে মারা গেছেন 205 জন। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই প্রায় 150 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কান্না, আহাজারি আর রোগীদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে হাসপাতালগুলো। জীবন মৃত্যুর দোলাচলে প্রতিটি ক্ষণ। অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্বজনদের ছুটোছুটি এখন নিত্য ব্যাপার। আইসিইউ সিরিয়াল পেতে পেতে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। তারপরও পজিটিভ হওয়ার ভয়ে টেস্ট না করিয়ে জ্বর সর্দি নিয়েই দিব্যি ঘুরছেন লোকজন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই রোগীর স্বজনদের মাঝেও। উত্তরাঞ্চলের বগুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। হাসপাতালগুলোতে রোগীর চাপ ভয়াবহ। একদিনে করোনা উপসর্গে মারা গেছেন 20 জন।
ভারতীয় ধরন শনাক্তের পর থেকেই সীমান্তবর্তী রাজশাহীতে উচ্চ সংক্রমণ। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে 19 জনের মৃত্যু হয়েছে। এখানে মেন সমস্যা হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেনের জন্যই মানুষ আসতেছে, আর অক্সিজেনের মনে হয় একটু ক্রাইসিস এখানে। হাসপাতালে রোগের চাপ রোগীদের চাপ অনেক বেশি। ভয়ানক পরিস্থিতি খুলনায়। নগরীর কোভিড হাসপাতালগুলোতে একদিনে মারা গেছেন 19 জন। জুন মাসের মাঝামাঝি সময় থেকে ময়মনসিংহে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। হাসপাতালে আইসিইউ সংকট প্রকট। 24 ঘন্টায় 18 জনের মৃত্যু হয়েছে। আমার যেটা মনে হয় যে এরা আসলেও এদের ক্যাপাসিটির বাইরে চলে গেছে। ফরিদপুরেও দাপিয়ে বেড়াচ্ছে করোনা। একদিনে মারা গেছেন 16 জন। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে মৃত্যু হয়েছে 13 জনের। আর ঝিনাইদহে 24 ঘন্টায় 12 জন মারা গেছেন। সংক্রমণের ঝুঁকি বাড়ছে দক্ষিণাঞ্চলের বরিশালে। 24 ঘন্টায় 11 জন মারা গেছেন। শনাক্তের হার 55% ঠেকেছে। এছাড়াও 24 ঘন্টায় টাঙ্গাইলে 9 জন, কুষ্টিয়ায় 9 জন, সিলেট ও সাতক্ষীরায় 7 জন করে, ঠাকুরগাঁয়ে 6 জন, গাজীপুরে 5 জন, চুয়াডাঙ্গায় ও নাটোরে 4 জন করে এবং দিনাজপুর, নড়াইল, নেত্রকোনা ও মেহেরপুরে 3 জন করে মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে খুলনা জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, ইমা, খুলনা করোনা আক্রান্ত এবং মৃত্যু দুটোই কিন্তু সমান তালে বাড়ছে এবং কোনোভাবেই লাগাম টানা সম্ভব হচ্ছে না। এই করোনা পরিস্থিতির এক প্রকার ভয়াবহ অবস্থা বিরাজ করছে এই অঞ্চলে। এবং খুলনায় গত 24 ঘন্টায় আমরা যে ফলাফল পেয়েছি তাতে 19 জন মারা গেছেন উপসর্গ এবং করোনা আক্রান্ত হয়ে। খুলনায় আক্রান্তের হার যদি আমরা বলি তাহলে 807 জনের 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটিপিসিআর ল্যাব এবং অ্যান্টিজেন পরীক্ষা, দুটো পরীক্ষাতেই যারা আক্রান্ত হয়েছেন 320 জন এবং এই আক্রান্তের হার এই মুহূর্তে 39, অর্থাৎ 39-40 থেকে 45% মধ্যে ওঠানামা করছে। গত প্রায় 2 সপ্তাহ জুড়ে এই পরিসংখ্যান এটিই বলছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কিন্তু 20-এর মধ্যে ওঠানামা করছে এবং কখনো কখনো তা বেড়ে যাচ্ছে। তো আমরা যেটি গত 24 ঘন্টায় আমরা যে ফলাফলটা পেয়েছি তাতে খুলনা মেডিকেল কলেজের যে ডেডিকেটেড হাসপাতাল রয়েছে 130 শয্যা বিশিষ্ট, সেখানে কিন্তু মারা গেছেন 10 জন, 5 জন উপসর্গ নিয়ে এবং 5 জন আক্রান্ত হয়ে মারা গেছেন। এখনো পর্যন্ত যে রোগীর চাপ আমরা দেখতে পাচ্ছি সেখানে মেডিকেল কলেজের যে ডেডিকেটেড হাসপাতাল 195 জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে 130 শয্যার বিপরীতে এবং এছাড়া আইসিইউতে কিন্তু 20 জনই কিন্তু রয়েছেন সেখানে চিকিৎসাধীন। এছাড়া সদর হাসপাতাল যেটি বা জেনারেল হাসপাতাল সেখানে কিন্তু মারা গেছেন 4 জন এবং যেটি বিশেষায়িত আবু নাসের হাসপাতাল সেখানে 1 জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন মারা গেছেন এবং এই 4 জনের এর মধ্যে খুলনারই কিন্তু 12 জন, অর্থাৎ জেলায় কিন্তু প্রায় 400-র উপরে 410 জন এই পর্যন্ত মারা গেছেন এবং যারা মারা যাচ্ছেন তারা বেশিরভাগই কিন্তু এই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের রয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত কিন্তু মানুষ বা বেশি আক্রান্ত বা অসুস্থ না হওয়া পর্যন্ত মানুষ কিন্তু হাসপাতালে আসছেন না এবং যারা আসছেন উপচে পড়া ভিড় হাসপাতালগুলোতে এবং হাসপাতালের বারান্দায় কিন্তু চিকিৎসাধীন আছেন অনেকেই। এছাড়া আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই যে সংক্রমণ বেড়ে যাওয়া এটি কিন্তু বারবার যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে মানুষের অসচেতনতা, পাশাপাশি সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকে এই শহরে প্রবেশ করে অবাধে চলাফেরা করার কারণেই কিন্তু খুলনায় সংক্রমণের মাত্রা বেড়ে গেছে বলে এটি চিকিৎসা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আমার কাছে এই ছিল ইমা খুলনা থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। খুলনায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। করোনা পরীক্ষা জটে দেশের বিভিন্ন স্থানে আরও জটিল হয়ে উঠছে সংক্রমণ পরিস্থিতি। বরিশালে নমুনা দেওয়ার 1 সপ্তাহেও মিলছে না ফল। 5 গুণ বেশি নমুনা আসায় এ অবস্থা তৈরি হয়েছে বলে জানান ল্যাব প্রধান মাহমুদুন্নবীর তোলা ছবি। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। করোনা পরীক্ষার জন্য 2020 সালের 8 এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়। শুরুতে করোনা পরীক্ষার নমুনা আসতো দৈনিক গড়ে 40টি। আস্তে আস্তে এটা বাড়তে থাকে। কিছুদিন আগেও নমুনা ছিল 500-র ঘরে। জুলাইয়ে 1 লাফে বেড়ে 1000 ছুঁই করছে। অথচ এখানে পরীক্ষা করা যায় দৈনিক 188টি মাত্র। বাকিগুলো ঢাকায় পাঠানোর কারণে সময় বেশি লাগছে বলে জানান ল্যাব প্রধান। আমরা 2 সাইকেলে টেস্ট করছি, তো টোটালে গিয়ে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে স্যাম্পল দেওয়া থেকে রিপোর্ট পাওয়ায়। রিপোর্ট দেরিতে জানতে পারায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমেও করোনা দ্রুত ছড়াচ্ছে বলে জানান এই চিকিৎসক। যারা পজিটিভ থাকছে তারা রিপোর্ট না পেয়ে অনেক সময় এমন হচ্ছে, সবাই না, কেউ হয়তো বা
বের হচ্ছে বা অন্যদের সাথে ওপেনলি ঘোরাফেরা করছে, তাদের থেকে ছড়ানোর সম্ভাবনাটা আরও বাড়ছে। এই ল্যাবে নতুন একটি মেশিন এসেছে, সেটি চালু করলে এই সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করছেন বিভাগীয় কমিশনার। ইউনিসেফের যে প্রতিনিধি বরিশাল বিভাগের দায়িত্বে আছেন, তাকে নিয়ে আমি মিটিং করেছি। অতি দ্রুত তিনি কেবিনেট এনে দেবেন, এটাকে সচল করবেন। বরিশালে 12 জুলাই পর্যন্ত আরটিপিসিআর ল্যাবে প্রায় ৭৯,০০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের মধ্যে শুধু ভোলায় আরেকটি পিসিআর ল্যাব আছে। এছাড়া র্যাপিড অ্যান্টিজেন্ট এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে বিভাগের অন্যান্য জেলা ও উপজেলায় করোনা টেস্ট করা হয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ঈদুল আজহার জন্য কাল মধ্যরাত থেকে স্বাস্থ্যবিধি মেনে সব চালু হচ্ছে। সারা দেশে চলবে গণপরিবহন, খুলবে শপিং মল, দোকানপাট। তবে 23শে জুলাই থেকে 2 সপ্তাহ আবারও সব বন্ধ করে কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে কঠোর বিধিনিষেধের 13তম দিনে রাজধানীর সড়কে গাড়ির ব্যাপক চাপ, খুলেছে অনেক দোকানপাট। এ দৃশ্য দেখে কে বলবে দেশে চলছে কঠোর বিধিনিষেধ, যেখানে জরুরি প্রয়োজন ছাড়া যে কারো ঘর থেকে বের হলেই জেল জরিমানা হওয়ার কথা, সেখানে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ির মোড়ে যেন কোনো কিছুরই তোয়াক্কা নেই। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে কোরবানির ঈদ সামনে রেখে 8 দিনের জন্য লকডাউন শিথিল করার কথা থাকলেও তার 2 দিন আগেই রাজধানীর সড়ক গাড়িতে ঠাসা। যাত্রীরা বলছেন অফিস খোলা, তাই বাধ্য হয়ে তারা বের হয়েছেন। সব অফিস আদালত খোলা, তো লোক বাসা বসে কি করবে? চাকরি থাকবে না, সব কিছু তো খোলা, খালি গণপরিবহনটাই বন্ধ। ভাড়া হচ্ছে হলো 20 টাকা, সেখানে আমাদের ভাড়া যাচ্ছে 200 টাকা করে। এতে লকডাউন চাইরা দেখ তালা না। সড়কে জনসমাগম বাড়ার পাশাপাশি খুলতে দেখা গেছে বেশ কিছু এলাকার দোকানপাটও। পেটের অভাবে তো একটু খুলতেছি, বুঝছেন না, পেটে তো খাওয়া নাই। এদিকে নতুন প্রজ্ঞাপনে 8 দিন শিথিল রেখে আগামী 23 জুলাই ভোর থেকে 5ই আগস্ট পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার, যেখানে গণপরিবহন ও দোকানপাটের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিল্প কলকারখানাও। তবে সীমিত পরিসরে খোলা রেখে আর্থিক প্রতিষ্ঠানের সেবা চালু থাকবে। 23 জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ চালু করা হবে। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে 23শে জুলাই থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সমূহ, দোকানপাট বন্ধ থাকবে। চলমান কঠোর বিধি নিষেধের 13তম দিনে সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও এদিন তুলনামূলক কম ছিল। কাগজে কলমে কঠোর বিধি নিষেধ, কিন্তু বাস্তবে প্রায় সবই খোলা। চিকিৎসা বিজ্ঞান বলছে এমন লকডাউন কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না। তাই সংশ্লিষ্টরা বলছেন করোনা সংক্রমণ রোধ করতে হলে আরও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে একমুখী চলাচল ব্যবস্থা রেখে পরিচালনা করতে হবে পশুর হাট। বিধিনিষেধ কার্যকর করতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভায় নির্দেশনা দেয় এলজিআরডি মন্ত্রণালয়। করোনার থাবা মাথায় নিয়ে এবারও কোরবানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিথিল করা হয়েছে লকডাউন, সারা দেশে বসবে পশুর হাট, ব্যবস্থা রাখা হয়েছে অনলাইন পশুর হাটের। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় খামারে 1,20,00,000 পশু প্রস্তুত আছে কোরবানির জন্য। পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনায় আন্তঃ মন্ত্রণালয় সভায় নির্দেশনা দেওয়া হয়, যান চলাচলে বিঘ্ন ঘটে এমন সড়কের পাশে হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে, 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে বর্জ্য। আমরা অনলাইনকে প্রমোট করছি, পাশাপাশি ফিজিক্যাল মার্কেট যদি চলে তাহলে সেখানে যেন নাকি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এটা পরিচালনা করা হয়, বাজারগুলা যেন হয়, সেজন্য আমরা আহ্বান জানাইছি। ঢাকার 2 মেয়র জানান এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। 2 সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহে 7.5 লাখ পলিব্যাগ বিতরণ করা হবে। পশুর হাটে থাকবে স্বেচ্ছাসেবক জনপ্রতিনিধিরা। পশু কোরবানির জন্য নিজস্ব স্থান ঠিক করেছি। 700 জন ইমাম এবং 1000 জন মাংসকে আমরা দেওয়ার জন্য কষাই আমরা রেডি করেছি। আমরা 6 লক্ষ
পলিব্যাগ দিচ্ছি বিভিন্ন বাড়িতে বাড়িতে। এর মধ্যে 20,000 পলিব্যাগ হবে বায়োডিগ্রেডেবল। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা এবারও একটি সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে এই পুরো ঈদ উল আজহার কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পারব। ঢাকার বাইরে অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভায়ও কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে। কোরবানির পশু জবাই করার জন্য 304টি স্থান নির্ধারণ করেছি এবং এই সমস্ত স্থানে আমরা পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ। বৈঠকের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে তদারকি করা হবে। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, চাঁদপুরে পদ্মা ও মেঘনায় এ বর্ষায়ও জালে পড়ছে না মাছ, আর্থিক সংকটে কয়েক হাজার জেলে, পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের। রাজধানীর অধিকাংশ সরকারি ভবনই যেন এক একটা অ্যাডিসের ডিপো। নিয়মিত দেখভাল না করায় এসব ভবনে, বিশেষ করে পার্কিং এলাকায় জমছে পানি, তৈরি হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র। কীটতত্ত্ববিদরা বলছেন, সমন্বিত উদ্যোগ না নিলে চিরুনি অভিযানে কাজ হবে না। একটি সরকারি ভবনের পার্কিং এর জায়গা এটি। স্যাঁতস্যাঁতে গুমট, কোনায় কোনায় জমে আছে পানি। এতেই নিশ্চিন্তে বংশ বিস্তার করে যাচ্ছে ডেঙ্গু বাহক এডিস মশা। রাজধানীর কারওয়ান বাজারে সারি সারি এসব অট্টালিকার অধিকাংশেরই এমন অবস্থা। পেট্রো বাংলা কিংবা বিটিএমসির মতো ভবন এখন এডিসের চারণভূমি। কর্তৃপক্ষ তো দেখেই না, মশক কর্মীদেরও ভেতরে যাবার অনুমতি মেলে না। আবার চোখের সামনে লার্ভা দেখেও নিজেদের সচেতন বলেই জাহির করেন তারা। এটা হয়তোবা কেমনি হয়েছে, কিন্তু আমরা এবারে 100% সচেতন। আমরা সরকারি ভবন আমরা আসলে বলে যে এখানে তো ঢোকা নিষেধ। বসতবাড়িতে সচেতনতা বাড়লেও নির্মাণাধীন ভবন আর সরকারি প্রতিষ্ঠান এডিস নিধনে বড় অন্তরায় মানছে সিটি কর্পোরেশন। সার্বিক পরিস্থিতিটা খুব বেশি এনকারেজিং বলা যাবে না, কারণ অনেক ভবনেই আমরা এডিস মশা লার্ভা পাচ্ছি। সরকারি ভবনে বেশি পাচ্ছি, নির্মাণাধীন ভবনে বেশি পাচ্ছি। তবে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান সব পর্যায় থেকে একসাথে কাজ না করলে এই অভিযানের সুফল মিলবে না বলে মত বিশেষজ্ঞদের। যার বাড়ি তাকেই সচেষ্ট হতে হবে, শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি। এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। অধিদপ্তরের হিসেবে সবশেষ 24 ঘন্টায় রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 70 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বদলগাছিতে নদীর চরকে খাস জমি দেখিয়ে গড়ে তোলা হয়েছে হত দরিদ্রের জন্য আশ্রয়ন প্রকল্প। নদীর পানি বাড়ায় এখন কাজে আসছে না সেই ঘরগুলো। নির্মাণের 1.5 বছর না যেতেই বেশিরভাগ ঘরের নিচের অংশ বিলীন হয়ে গেছে নদীতে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। অনেকটা বিচ্ছিন্ন দ্বীপে এই আবাসন প্রকল্পটি নির্মাণ করা হয়েছে গেল 1.5 বছর আগে নওগাঁর বদলগাছিতে। কদিনের অবিরাম বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে ধসে গেছে অনেক ঘর। ফলে বেশিরভাগ ঘর বাস অযোগ্য হওয়ায় অনেকেই ছেড়ে চলে গেছেন। সরকারি নীতিমালা বলছে নদী কিংবা নদীর অংশ বিশেষ বিল জলাশয়ের নিচু অংশ ভরাট করে কোনো আবাসন প্রকল্প গড়ে তোলা যাবে না। কিন্তু বদলগাছির এই ছোট যমুনা নদীর তলদেশকে খাস জমি দেখিয়ে আবাসন প্রকল্পটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। পানি হলে বন্যা উঠে ডুবে যায়, ঘর বাড়ি পর্যন্ত ডুবে যায়। আমরা খুব অসহায়, খুবই আমরা কষ্ট করে আমরা এখানে বসবাস করি। নদীর জেগে ওঠা চরে এই আবাসন প্রকল্পটি বাস্তবায়ন শেষে গেল বছর মার্চ মাসে উপকারভোগীদের বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন। নির্মাণের 6 মাস না যেতেই নিচের মাটি সরে যাওয়ায় ভেঙে পড়ে অনেক ঘরের পিলার। স্থানীয় বিশিষ্টজনরা বলছেন, অসৎ উদ্দেশ্য প্রক্রিয়া বাস্তবায়ন করায় সুফল বঞ্চিত উপকারভোগীরা। 1.5 কোটি টাকা ব্যয়ে আবাসন হয়েছে, সেই আবাসনটাগুলো পুরোটাই এখন অর্থহীন হয়ে পড়েছে। আবাসন প্রকল্পটি নদীতে নয়, উপযুক্ত জায়গায় গড়ে তোলার দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আর এই প্রকল্প নিয়ে চলমান তদন্তে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ডিপার্টমেন্ট ফিজিবিলিটি স্টাডি করে তারপরে কাজটা করেছে এবং ডিজাইনের আসপেক্টে যা সবই করে দেওয়া হয়েছিল। এটা আমরা দেখার জন্য এডিসি রেভিনিউ সাহেব গিয়েছিলেন। করতে হলে কোনো অসঙ্গতি থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। গেল 2018-19 অর্থ বছরে হত দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর মহতী উদ্যোগের আশ্রয়ন প্রকল্পের 48টি ঘর নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় ঘর প্রতি 1,57,000 টাকা আর মাটি ভরাট কাজে 211 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চাঁদপুরের পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না এ বর্ষায়ও।
ফলে জাল ও নৌকা নিয়ে অলস সময় পার করছেন কয়েক হাজার জেলে। টানা কঠোর বিধিনিষেধে আরও বেড়েছে আর্থিক দৈন্য। পাশে দাঁড়ানোর আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। বুকের চাপা কষ্টে শুকিয়ে গেছে 50 শাহজাদে বেগমের চোখের পানি। তার স্বামী জেলে আনোয়ার উল্লাহ ঢালি নদীতে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় মারা যান মাসখানেক আগে। পরিবারে আয় করা একমাত্র মানুষটিকে হারিয়ে 4 ছেলে আর 1 মেয়ে নিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন তিনি। চাঁদপুর সদর উপজেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের একজন শাহজাদে বেগমই নয়, এখানকার জেলেপল্লীর বেশিরভাগ পরিবারে যেন এমন বেদনার সুর। একজন টাকা তলে সংসার চলে না, খাওয়া দাওয়া অনেক কষ্ট পাইতে আছি। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমরা মনে করেন যে কিছু জীবন রক্ষা হবে। বাস আমরা 40,000 মতো দোয়ানো দেয় রয়েছি, আমাদের জন্য কেউ কোনো সাহায্যের হাত বাড়ায়নি। জেলেদের এমন অমানবিক জীবনযাপনের কথা স্বীকার করলেন স্থানীয় জনপ্রতিনিধি। করোনাকালীন সময়ে সকলেই কম বেশি ক্ষতিগ্রস্ত। জননেত্রী শেখ হাসিনার উপহার ঈদ উপলক্ষে আরেক দফা আসবে, সেখানে আমরা জেলেদেরকে অন্তর্ভুক্ত করব। জেলা প্রশাসন থেকেও এসব জেলে পরিবারকে মানবিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যারা জেলে সম্প্রদায় আছে তাদের মধ্যে যারা দুস্থ আছে এবং এই সময়ে কর্মহীন অবস্থায় আছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উপহার আমরা তুলে দেব। চাঁদপুরে সরকারি তালিকায় জেলের সংখ্যা প্রায় 52,000 আর তাদের পরিবারের সদস্য সংখ্যা 2 লাখেরও বেশি। সময় সংবাদ, চাঁদপুর। করোনায় আয় কমে যাওয়া মানুষের কাছে টিসিবির পণ্য যেন সোনার হরিণ। লাইনে দীর্ঘ অপেক্ষার পর অনেককেই ফিরতে হয় খালি হাতে। আরও বেশি মানুষকে এই সেবার আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার পরও বাণিজ্য মন্ত্রণালয় বলছে আগামী মাস থেকেই বাড়ছে টিসিবির বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজের রিপোর্ট। টিসিবির ট্রাক আসেনি, এসেছে মানুষ। অপেক্ষা যত দীর্ঘই হোক না কেন সুলভ মূল্যের তেল, চিনি ও মসুর ডাল নিয়েই ঘরে ফিরতে চান তারা। টিসিবির পণ্য কখন আসবে তাই অপেক্ষায় আছে। সংসার যেমন আয় এমন ব্যয় করতে হবে। অনেক সাশ্রয়ী পাওয়া যায় বলে ঘন্টার পর ঘন্টা হলো আমরা এখানে এসে ওয়েট করি। রাজধানী ঘুরে দেখা গেল এবার প্রায় সবখানেই ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির 3 ঘন্টার মধ্যেই শেষ। কারণ বাজার দরের চেয়ে 180 টাকা কমে 5 লিটার সয়াবিন, 20 টাকা ও 15 টাকা কমে মিলছে 1 কেজি করে ডাল চিনি। ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে পাই চলতেছে। আমরা যে সব পরিমাণ মানুষ দাঁড়াই, অর্ধেক লোক পার হইতে হইতে তেল শেষ বা চিনি শেষ। তথ্য বলছে এবারের কার্যক্রম চালাতে সরকারি এ বিপণন সংস্থাটিকে প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে তেল বাবদ গড়ে 1,53 লাখ টাকা এবং ডাল চিনিতে 71 লাখ টাকা। বিপরীতে 450 ট্রাকে সর্বোচ্চ বরাদ্দ ধরলেও দেশব্যাপী 2 লাখ মানুষও পাচ্ছে না টিসিবির ডাল, তেল, চিনি। করোনাকালে দরিদ্র মানুষের সংখ্যা যখন দিন দিন বাড়ছে, সেখানে দ্রুত এমন কার্যক্রমের পরিসর বাড়ানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। এই ধরনের সাপোর্ট যত বেশি সংখ্যক লোককে আরো বেশি পরিমাণে যদি দেওয়া সম্ভব হয় দেওয়া উচিত। মোটেও চিন্তা করা উচিত না যে আমাদের ট্যাক্সের টাকা থেকে কত টাকা ভর্তুকি আমরা দিচ্ছি। সত্যিকার অর্থে এইসব জায়গায় তো ভর্তুকি যাওয়া উচিত। জীবন বাঁচানোর থেকে বড় মিশন আর সরকারের কিছু নাই। পরিস্থিতি বিবেচনায় আরও কিছু পণ্য যুক্ত করা এবং বরাদ্দের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন বাণিজ্য সচিব। ঈদের পরবর্তীতে যে স্লটে এই বিপণনে যাব তখন আরো বেশি পণ্য বাজারজাত করার পরিকল্পনা আমাদের আছে। কোন পদ্ধতিতে এই কার্যক্রম চালালে ভর্তুকি কমিয়ে সেবার আওতা আরও বাড়ানো সম্ভব তা নিয়েও কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হয়েছে, যাতে উঠে এসেছে রোহিঙ্গাদের উপর ভয়াবহ নৃশংসতার জবাবদিহিতার বিষয়টিও। এতদিন চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দিলেও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় তারাও কোনো বাগড়া দেয়নি। বিষয়টিকে মাইলফলক হিসেবে দেখছে নিরাপত্তা বিশ্লেষকরা। 2017 সালের 25শে আগস্টের পর মিয়ানমারের রাখাইনে গণহত্যার জেরে বাংলাদেশে পালিয়ে আসে 10 লাখের বেশি রোহিঙ্গা। চুক্তি ও একাধিক প্রতিশ্রুতি দিয়েও গেল 4 বছরে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি। তবে এবার আসার কথা হলো রোহিঙ্গাদের উপর ভয়াবহ নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করা ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিয়ে একটি প্রস্তাব সোমবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভোটাভুটি ছাড়া সর্বসম্মতভাবে পাশ হয়েছে।
চীন, রাশিয়া সহ সব পক্ষকে একমত করানোর জন্য প্রথম থেকেই আমরা কাজ করছিলাম। একাধিকবার তাদের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। অবশেষে কোনো রাষ্ট্রই এই রেজুলেশনের বিরোধিতা করেনি। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে রোহিঙ্গা ইস্যু ধামাচাপা পড়লেও বিশ্ব সম্প্রদায়ের কাছে ইস্যুটি নতুনভাবে আলোচনায় উঠে আসায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কূটনৈতিকভাবে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে সেখানে কোনো দেশ ভোট দানেও বিরত থাকে নাই বা বিরোধিতাও করে নাই। এটা আমাদের জন্য বা রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের আমি বলবো কূটনীতির একটা বড় অর্জন। অনেকটা ঢাকা পড়ে যাওয়া জিনিসটা আবার সামনে আসলো। অং সান সুচিকে গৃহবন্দী করে মিয়ানমারে এখন ক্ষমতায় সেনাবাহিনী। দেশটিতে জান্তা বিরোধী বিক্ষোভ চললেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এটি কোনো বাধা নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 24 ঘন্টায় করোনায় রাজধানীর বাইরে প্রাণহানি 2 শতাধিক। নমুনা দেওয়ার পর 1 সপ্তাহেও মিলছে না ফল। মডার্নের টিকা নিতে ঢাকা সহ 12 সিটি কর্পোরেশনে উপচে পড়া ভিড়। ঈদের জন্য কাল মধ্যরাত থেকে 8 দিন চলবে বাস, ট্রেন, লঞ্চ, বিমান। খোলা থাকবে শপিং মল। 23 জুলাই থেকে ফের সব বন্ধ। রাজধানীর সড়কে আজই গাড়ির ব্যাপক চাপ। এবং রাজধানীর সরকারি ভবনগুলো এখন এডিসের ডিপো। সমন্বিত পদক্ষেপ না নিয়ে চিরুনি অভিযানে কাজ হবে না, মন্তব্য বিশেষজ্ঞদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।